মা বলেছেন যে এরকম ফণীর পরমায়ু মাত্র ৩৯ বছর ৯ মাস। বাস্তবিক ফণীন্দ্র কুমার মালাকার ৭৯ বছর ৯ মাস ২৭ দিনের মাথায় দেহত্যাগ করেন। তখন ঠাকুর বলছেন এক সময় যে অতীত তো জানোই, বর্তমানও দেখতেছ, ভবিষ্যৎ জানানোর দরকার কি? তখন বলছে ভবিষ্যৎ অত্যন্ত দুঃখের আকর হইব। নমস্কার, বাসভাইবে আপনাদের স্বাগত। শ্রী শ্রী রাম ঠাকুরের আরও কিছু ঘটনা নিয়ে আজকে আমাদের সাথে আরও একবার আছেন আমাদের দাদা শ্রী রামনারায়ণ বাবু। দাদা, এই এপিসোডে তোমার ঠাকুরের লীলা প্রসঙ্গ তুমি যদি আরও কিছু আমাদের সামনে রাখো বা দর্শকের সামনে রাখো, ভালো লাগবে। আমি আজকে সামান্য কটা কথা বলি। তুমি লাস্ট এপিসোডে একটা বেদবাণী কথা বলছো, ওইটাই বলছি। ঠাকুর নানান কথা উপদেশ ছলে ওই চিঠির মারফত তো ভক্তদের উপদেশ দিয়েছেন। সেখানে ভারী সুন্দর সুন্দর কথা আছে ঠাকুরের। যেমন ওই যে বললাম, অসহায় না হইলে সহায় হয় না, ঠাকুরের কথা। ঠাকুর আবার বলেছেন, আপনি যে কর্তা নন, ইহাই আপনার জানিবার বিষয়। আমি কর্তা না, কর্তা ওই যে উনি চালাচ্ছেন, আমি চলছি। উনি যেদিন চাইবেন না, সেদিন আমার আর চলার ক্ষমতা থাকবে না। চিঠিতে উনি বলেছেন, লিখছেন যে আপনি কর্তা নন, ইহাই আপনার একমাত্র জানিবার বিষয়। এইরকম অনেক কথা। গুরু সকল ভার বহন করতেছেন, সব সময় গুরুর উপরেই নির্ভর করবেন। মানে কিরকম কথা, যে আমি আপনার চিন্তা আমি করব, আপনার চিন্তা আপনি করবেন না, আপনি করে কিছু করতেও পারবেন না। আপনি আমার চিন্তা করবেন, আমাকে ডাকবেন, আমার কথা ভাববেন। কি করে ভাববেন? ওই যে নাম পেয়েছেন, সেই নাম করবেন। ওইটাই রাস্তা, ওইটাই রাস্তা। নাম করেন, আমি আপনার সঙ্গে আছি। এরকম অসংখ্য কথা বলেছেন, অসংখ্য কথা বলেছেন। নাম করো, নাম করতে করতে গ্রহ বৈগুণ্য দোষ সহজ ভোগে কাটিয়া যায়। এই যে আমাদের বলে না যে গ্রহের দোষ, ভাগ্যের দোষ, অবশ্যই ভাগ্যে আমি যা নিয়ে এসছি, ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্য হবেই, যা ফল তার ফলবেই, এ কারোর উপায় নেই। কিন্তু যদি নাম করি, সব সময় নাম করি, গুরু প্রদত্ত নাম, তাহলে সেই যে ভোগ কিছুটা কমানো যায়। আচ্ছা, গ্রহ বৈগুণ্য দোষ সহজ ভোগে কাটানো যায়। হরির নাম করতে করতে অনেক রোগ সাইরা গেছে, এও দেখা যায়। এই ঠাকুরের বাণী। সব ঠাকুরের কথা। যখন প্রারব্ধ যেভাবে যখন মানে আপনার থেকে তার ভোগ আদায় করবেন, সেভাবেই তাকে ভোগ দিতে হবে। এরকম অসংখ্য কথা ঠাকুর বলেছেন, আমাদের বলেছেন। অসংখ্য কথা, বেদবাণী ভারী সুন্দর, ভারী সুন্দর। এইরকমই এই যে ধরো, এই যে আমি এই যে রামভাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকারের যে বই, এই যে বলি, এই সবই ওই সব জায়গাতেই ঠাকুর ওই একই কথা বলেছেন, আলাদা কোথাও কাউকে কিছু বলেননি। বারে বারে বলেছেন নাম করো, নাম করলেই তোমার ধাম খুলে যাবে। তোমার চিন্তা কি, আমি তো তোমার সঙ্গে আছি।
স্বয়ং সত্যনারায়ণের আশ্রয়ে তুমি, জমেও তোমারে ছুঁইতে পারবো না। ঠাকুর এই কথাও বলেছেন। আমি আসুম আপনারে নিতে, নিব কে? আমি আসুম নিতে। তার মানে কি, উনি সব অবস্থায় আমাদের সঙ্গে আছেন। আমাকে আমার শেষ দিন, শেষ সময় উনিই আসবেন আমাকে নিয়ে যেতে, অন্য কারোর অধিকার নেই। আমি তো ওনার আশ্রয়। তো বলি, এবার ফণীবাবুর গল্প বলি। ফণীন্দ্র কুমার মালাকার 1910 সালে জন্মগ্রহণ করেন। 1910 সালে। তো জন্মগ্রহণ করার পরে আমাদের যা হয়, বাবা মা একটু কিছুদিন পরেই তার ওই জন্মক্ষণ, দিন, সন, তারিখ, গণ এসব করে তার কুষ্টি বিচার করায়। তো একটা কুষ্টি তৈরি করায়, তার ভাগ্যফল কি আছে, বিশাল একটা তৈরি হয়। তো উনি বাবা মার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে। তো হওয়ার পরে তো বাড়িতে সবাই বড়রা আলোচনা করলো যে তাহলে তো একটা কুষ্টি বানাতে হবে। বেশ, তো একজন জ্যোতিষীকে ডাকা হলো। তো শুনি তো সমস্ত দিন, তারিখ, সময়, গণ সব বিচার করে করে ছক ঠক তৈরি করে তার পরমায়ু নির্ধারণ করলেন 39 বছর 9 মাস। উনি জীবিত থাকবেন ওই দিন অবধি ওনার আয়ু। এবং ফলাফল যা হলো সেই সমস্ত বড়দের সমর কাছে পড়ে পাঠ করে সবাইকে শুনিয়ে দিলেন। তো 39 বছর 9 মাস ফণীবাবুর মা, উনি খুব ভেঙে পড়লেন। উনি কাঁদতে কাঁদতে ওই ঘর থেকে বেরিয়ে ভিতরের বাড়িতে গিয়ে, ওনার ঘরে গিয়ে উনি কান্নাকাটি করছেন। তো জ্যোতিষীকে বিদায় দিয়ে ওনার পিতা ঠাকুর, পিতৃদেব, উনি গিয়ে মাকে অনেক সান্ত্বনা দিচ্ছেন যে তুমি এত কান্নাকাটি করছো কেন। কিন্তু মা তো, মার মন যে আমার সন্তান মাত্র 39 বছর 9 মাস জীবিত থাকবে, কি জানি হয়তো আমার সামনেই সে মরে যাবে। মা তো হাহুতাশ করছে। কিছুতেই মাকে মানানো যায় না। অনেক তাকে বোঝানো হলো, মার মন মানছে না। তখন সবাই আবার ওই বাড়ির বড়রা মিলে সবাই ঠিক করলো যে না, আরেকজন খুব বড় ভালো জ্যোতিষী, নামকরা জ্যোতিষী, তাকে দিয়ে আবার বিচার করতে হবে। তো বেশ, চট্টগ্রাম থেকে একজন খুব নামী জ্যোতিষী, তাকে নিয়ে আসা হলো বাড়িতে, নিয়ে তাকে দিয়ে আবার বিচার করা হলো। উনিও সব বিচার করে উনিও সাব্যস্ত করলেন 39 বছর 9 মাসই তার পরমায়ু। উনি আগের জ্যোতিষী যা বললেন ইনিও তাই বললেন। তো ভাগ্যে যা আছে তাই হবে, এটাই ওনার ভাগ্য ফণীবাবুর। তো বাড়ি শুদ্ধ সবাই ওইটাই মেনে নিয়েছে। তো ফণীবাবু এইভাবে ক্রমশ দিন যায়, মাস যায়, বছর যায়, ক্রমশ বড় হচ্ছে। স্কুলে গেছেন, স্কুল থেকে পাশ করে বেরিয়েছেন, কলেজে পড়ছেন। তো এইরকম সময় শ্রী শ্রী ঠাকুর ওই ফণীবাবুদের ফেনীতেই, ফণীবাবুদের বাড়িতে। তো একদিন ঠাকুর থাকা মানেই ঠাকুরের নানান ভক্ত নানান জায়গা থেকে আসে। তারা নানান ঠাকুরের সঙ্গে আলোচনা, কথাবার্তা হয়, উপদেশ ঠাকুরের শোনে, প্রসাদ নেয়, এরকম নিত্যদিন চলছে, আসা যাওয়া। বাড়িতে একদম খুব আনন্দ। ফণীবাবু তখন কলেজে পড়েন। তো একদিন দুপুরের ভোগের পরে ঠাকুর বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নিয়ে ওই 3টে, 3:15 সময়, তো 3:30 সময় ঠাকুর আবার বসে ওই পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন বা গীতা পাঠ করতেন এরকম। তো ঠাকুর এরকম ঘরে আছেন, বাড়ির সবাই ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের সঙ্গে কথা আলোচনা শুনবেন, উপদেশ শুনবেন। সবাই প্রণাম টনাম করে বসেছেন। করার পরে ফণীবাবুর মা বলছেন যে বাবা, আমার একটা
আর্জি আছে, আপনি যদি অভয় দেন তাইলে আমি বলতে পারি। তো ঠাকুর মাথা নেড়েছেন, সম্মতিসূচক এ করেছেন যে হ্যাঁ বলেন। তখন মা বলেছেন যে এরকম ফণীর পরমায়ু মাত্র ৩৯ বছর ৯ মাস। দুজন বিশারদ তারা এই বিচার করে এই বিবেচনা করেছেন, ঠিক করেছেন, নির্ধারণ করেছেন। ঠাকুর শুনলেন, শোনার পরে কুষ্টি দুটো চেয়ে নিলেন। তো ফণীবাবুর বরদা শচীনবাবু তাড়াতাড়ি কুষ্টি দুটো নিয়েছে, ঠাকুরের কাছে দিয়েছেন। ঠাকুর দেখলেন, দেখে বললেন যে বিচারে সামান্য কিছু ঘাটতি আছে। বাস্তবে ওনারা যা নির্ধারণ করছেন ওনার পরমায়ু তার দ্বিগুণ। আচ্ছা, ৩৯-এরটা ওটা ৮০ হয়ে যাবে না? এবার দ্বিগুণ শোনো না। আচ্ছা, বলেই বলছেন যে আমার একটা কাগজ আর একটা কলম দেন, আমি কুষ্টি তৈরি করে দিই। তাড়াতাড়ি বরদা কাগজ পেন নিয়ে এসছেন, কলম নিয়ে এসছেন। এর মধ্যে ইত্যাবসরে ঠাকুর ওই যে কুষ্টি দুটো ছিঁড়ে ফেলে দিলেন, নিজেই ছিঁড়ে ফেলে দিলেন। দিয়ে এবার নিজে বসে নানান ছক কেটে গণনা করে অঙ্ক করে উনি পরমায়ু নির্ধারণ করলেন ৭৯ বছর ১০ মাস। ৩৯ বছর ৯ মাস ছিল, সেইটা বেড়ে হলো ৭৯ বছর ১০ মাস। বাস্তবিক ফণীন্দ্র কুমার মালাকার ৭৯ বছর ৯ মাস ২৭ দিনের মাথায় দেহত্যাগ করেন। এই ভগবানের তৈরি, না কোনো উনি জ্যোতিষ, না কোনো কিছু, ভগবানের না। ঠাকুর বহু ভক্তের এই কুষ্টি বিচার করেছেন। হ্যাঁ, উনি কুষ্টি বিচার করেছেন। আরে ভগবান স্বয়ং সর্বজ্ঞ, ওনার কাছে কি আছে উনি তো সবই দেখে বলে দেবেন আমাদের। উনি তো নিজেকে লুকিয়ে রেখেছেন সারাটা জীবন, কেউ জানতে পারেনি, কেউ জানতে পারেনি। মানুষের ঘরে ঘরে থাকতেন সাধারণ মানুষের মতন, সাধারণ মানুষের মতন ঘরে ঘরে বিচরণ করেছে। ভগবানের তৈরি। দেখো ওনার ভাগ্য কোথায় ছিল, ভগবান কোথায় টেনে নিয়ে গেল। আমি একটা শুনেছিলাম, রাম মানে আমাদের যিনি গুরুদেব, ওনারা কি 2 ভাই? ওনার 2 ভাই না, ওনারা যমজ ভাই ছিলেন। রাম লক্ষণ ওনার দাদা ছিলেন, তো বর্দা মেজদা ছিলেন। আর ওনারা রাম লক্ষণ একসঙ্গে হয়েছিলেন। এই ঘটনাটা আমি একটুখানি শুনেছি। এবং ওনার যে ছোট ভাই, যে লক্ষণ, যে ভাই লক্ষণ, সেও বড় সাধক ছিলেন। আচ্ছা, বড় সাধক ছিলেন। এবং উনি ওই গাছ গাছালি জড়ি বুটি দিয়ে খুব ভালো ওষুধ দিতেন সবাইকে। আচ্ছা আচ্ছা, ভয়ঙ্কর ভালো ওষুধ দিতেন। তো দেখো যেটা আলোচনা, যে ভগবান তার ভক্তর আয়ু কোথায় নিয়ে গেলেন। যারা জ্যোতিষী কুষ্টি বিচার করে বলল ৩৯ বছর ৯ মাস, সেইটাকে উনি করে দিলেন ৭৯ বছর ১০ মাস। এবং ৩ দিন কম, ওই দিনই উনি মারা গেলেন, দেহ রাখলেন। ভক্তের ভগবান তো ঠিক। উনি তো জানেন যে ওনাকে নিয়ে কি লীলা করবেন। এই ফণীবাবুর আরেকটা ঘটনা বলি। ফণীবাবুর বাড়িতে, ওই বিনোনিয়া বাড়িতে ঠাকুর আছেন। তো ফণীবাবুর মানে মানে এরকম ছিল স্বভাব, যে যেটা মাথার মধ্যে ঢুকতো সেটা যতক্ষণ না শেষ হবে উনি ছাড়বেন না কাজ। ওই যে কোনো জিনিস, আচ্ছা, যেটা ওনার মাথায় ঢুকে গেল ওটা শেষ উনি দেখে ছাড়বেন। আচ্ছা। তো একদিন নানান কাজে ঠাকুরের 3 বেলার ভোগ রাগ
ঠাকুরের সেবা চলছে, সব চলছে ঠিক। একদিন হঠাৎ ওনার মনের মধ্যে এলো, আমার ভবিষ্যৎ কি এবং আমি কিভাবে মারা যাব। এ তোলপাড় আরম্ভ হয়েছে মনের মধ্যে। কি করে জানা যাবে? আমি তো জানতে পারছি না। আমার ভবিষ্যৎ কালকে কি আছে, পরশু কি আছে, আমি তো জানি না। কি করে জানা যাবে? কি করে জানা যাবে? খুব মনের মধ্যে সব কাজ করে, কিন্তু সারাক্ষণ মনের মধ্যে ওইটাই তার ঘুরপাক খাচ্ছে। ভাবতে 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 না, আর ভাবতে পারছি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে কি করা যায়? হঠাৎ মনে হলো যে ঠাকুর তো বাড়িতেই আছেন, সর্বজ্ঞ, আমার ভূত ভবিষ্যৎ সবই তো ওনার জানা, তো ঠাকুরকে জিজ্ঞেস করে নিতে হয়। কিন্তু আমি ঠাকুর কাছে যাব, জিজ্ঞেস করব কি করে? এই যে একটা সাহস মনে, যে ঠাকুরকে গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করব যে ঠাকুর বলো তো আমি কয়দিন বাঁচবো, আমার ভবিষ্যতে কি হবে, এই সাহসটা উনি মনের মধ্যে আনতে পারছেন না, ভিতরে জোগাড় করতে পারছেন না, তো যেতেও পারছেন না। করতে করতে একদিন হঠাৎ করে সাব্যস্ত করলেন, আচ্ছা একটা চিরকুট লিখে ঠাকুরের কাছে পাঠাবো। তাহলে আমি গেলাম না, একটা চিরকুট, কিন্তু চিরকুটটা কাকে দিয়ে দেওয়া যাবে? তো ভালো হয়েছে, আজকে ভাগনা সুধীর বাড়িতে আছে, সুধীরকে ডেকেছে, সুধীরকে খুব ভালো করে বুঝিয়েছে। তো সুধীর খুব মানে বিপদে পড়ে খুব মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। তো তাকে অনেক করে বুঝিয়ে ওই চিরকুট লিখে সুধীরকে দিয়ে ঠাকুরের কাছে পাঠিয়েছেন। সুধীর নিয়ে গেছে। ঠাকুর চিরকুটটা দেখে, এক ঝলক দেখে ভালো করে ভাঁজ করে যত্ন করে বালিশের তলায় রেখে দিলেন। আচ্ছা, ফণীবাবু বাইরে থেকে দরজার ফাঁক থেকে লক্ষ্য করছেন যে কি করে। সুধীর দিয়ে চলে গেছে। এবার নানান কাজের অছিলায় উনি ঘরে ঢুকছেন, এটা ওটা করছেন, বেরিয়ে যাচ্ছেন। যদি ঠাকুর কিছু বলেন, ঠাকুর কিছুই বললেন না। সন্ধ্যার ভোগ হয়ে গেল, রাত্রের ঠাকুরকে শয়নও দিয়ে দিলাম, ঠাকুর কোনো ওই নিয়ে কোনো কথাও বললেন না। পরের দিন যথারীতি সকাল হলো, সকাল দুপুর সন্ধ্যা, পরের দিনও রাত্রে শয়ন হয়ে গেল, ঠাকুর কিছুই বললেন না। তৃতীয় দিন সকালে ঠাকুরের কাজ, সেবার কাজ হয়ে গেছে, দুপুরে ঠাকুরের ভোগ হয়ে গেছে, দিয়েছেন। দিয়ে ভোগ হয়ে যাওয়ার পরে তখন আর নিজেকে চেপে রাখতে পারেননি, তখন ঠাকুরকে বলেই ফেলেছেন। ঠাকুর শুনলেন, শুনে চুপ করে আছেন। এই যে চুপ করে গেছেন, তাতে ওনার আরো আতঙ্কগ্রস্ত হয়ে আরো জেদাজেদি শুরু করে দিলেন। তখন ঠাকুর বলছেন এক সময় যে অতীত তো জানোই, বর্তমানও দেখতাছ, ভবিষ্যৎ জানানোর দরকার কি? যাই না কি বা হইব। কিন্তু উনি নাছোড় বান্দা। ওই যে বললাম, ওনার স্বভাব যেটা মাথায় ঢুকবে সেটার শেষ না জানা অবধি উনি ছাড়বেন না। উনি এবার পিড়াপিড়ি জোড়াজুড়ি ঠাকুরের সঙ্গে আরম্ভ করেছেন। ঠাকুর বলবেন না, আর উনি ঠাকুরকে জিজ্ঞেস করেই চলেছেন, বলতেই হবে। তো এক সময় ঠাকুর খুব উত্তেজিত হয়ে, খুব রাগান্বিত হয়ে উগ্রমূর্তি ধরে তখন বলছে, ভবিষ্যৎ অত্যন্ত দুঃখের আকর হইব। তোমাগো এই ব্যবসা বাণিজ্য জমিদারি কিচ্ছু থাকবো না, তোমাগো খাওয়াও জুটবো না, গ্রাসাচ্ছাদনও কষ্টকর হয়ে যাইব, তৃণথিকাও তোমরা আরো দিন হইয়া যাইবা। আর যখন এই বলছেন এই ঘটনা, তখন ওনাদের ফেনীতে বিলোনিয়াতে বিরাট জমিদারি, ব্যবসা, বিশাল আকার ব্যবসা, কন্ট্রাক্টরি ব্যবসা।
হ্যাঁ, ঠিকাদারি ব্যবসা, কারখানা ইত্যাদি নানান রমরমা ব্যবসা, তখন অবস্থা ওনাদের ভয়ঙ্কর রমরমা ব্যবস্থা। ওই সময় আর তখন ঠাকুর এই কথা বলছে যে তোমাকেও কিচ্ছু থাকবো না, দিনহীন হইয়া যাইবা, তৃণর থেকেও দিন হইয়া যাইবা তোমরা। তাহলে কি অবস্থা দাঁড়াবে? এখন যখন ঠাকুর এই কথা বলছেন, ওনার তখন সমস্ত শিরা উপশিরাতে যেন ঠান্ডা স্রোত বইছে। ঠাকুর কি বলছেন? ঠাকুর এ কি বললেন? এ তো ব্রহ্মবাক্য, এ ফলবেই। ঠাকুর এ কি বললেন? ওনার সারা শরীর থরথর থরথর করে কাঁপছে। উনি বুঝতে পারছেন যে এবার আমরা বোধহয় আমার সেন্সলেস হয়ে যাব, আমি চেতনা হারিয়ে যাবে। উনি তাড়াতাড়ি ঠাকুরকে একটা প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে এবার কাউকে তো বলতে পারছেন না ওনার যে জেদাজেদির কি ফল হলো। হ্যাঁ, কিন্তু কাউকে বলতে পারছেন না যে তার যে এই এত জিদের যে পরিসমাপ্তি এত করুণ, এটা তো আর তাও কাউকে কার কাছে প্রকাশ করা যাচ্ছে না। উনি কিছুতেই থাকতে পারছেন না, কিছুতেই থাকতে পারছেন না। করতে 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 যে কি করা, তাহলে কি করা, বাইরে বেরিয়ে গেল, স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, বাইরে ঘোরাঘুরি করলো মনটাকে চেঞ্জ করার জন্য। সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে ঠাকুরের ধূপ ধুনা দিয়ে ঠাকুরের আরতি করলো, ঠাকুরের ভোগ দিল। রাত্রিবেলা শয়ন দিয়ে ঠাকুরকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন ঠাকুরের ভোগ ঠোক সমস্ত হয়ে গেছে। ঠাকুর কোনো কথা বলছেন না ওই নিয়ে। আর বাড়িতে ঠাকুরের নানান জায়গা থেকে ভক্তরা সমস্ত আসে ঠাকুরের সাথে দেখা করতে, ঠাকুরের কথা উপদেশ শুনতে। তো এইরকম তৃতীয় দিন সম্ভবত উনি ঠাকুরের ওই ভোগ দিয়ে ঠাকুর ঘরে বসে আছেন। তখন ওই জিনিসটা আমি একটু বই দেখে বলবো, ঠাকুরের এই যে ওনার সঙ্গে ওনাকে যে কি কথা বলছেন ঠাকুর, সেইটা আমি এখানে একটু বই দেখে বলি। এই লাইনগুলো একটু যদি মানে ভুলভাল হয় তাহলে এটা ভালো লাগবে না। আমি যথাসময়ে ঠাকুর ঘর ঝাড়ু দিতেছি, এমন সময় ঠাকুর বলিয়া উঠিলেন, ভবিষ্যৎ জানার বাসনা পূর্ণ হয়েছে। আমি ফ্যাল ফ্যাল করিয়া ঠাকুরের মুখের দিকে তাকাইয়া রহিলাম, কিছুই বলিতে পারিলাম না। ঠাকুর বলিয়া চলিলেন, এইটা শুনতে হবে, সবই ভবিতব্য। জীব সকল ভাগ্যের দাস, ভাগ্যের লেখা খণ্ডন করার সাধ্য কাহারও নাই। কালচক্রে পইরা রামচন্দ্র বনবাসী হয়েছিলেন। শশাগড়া পৃথিবীর মালিক মহারাজ হরিশ্চন্দ্র কালচক্রে পইরা রাজ্যপাট, স্ত্রী, পুত্র সর্বস্ব হারাইয়া শ্মশানে ডোমের কাজ করছিলেন। ভোগ শেষ হইলে স্বয়ং ভগবান আইসা উদ্ধার কইরা নিয়ে গেছেন। সেই রকম কালচক্রে পইরা যা কিছু আছে তার কিছুই থাকবো না, সব শেষ হইয়া যাইব। যখন গুরু শুভ হইব আবার সব ফিরাইব। ভয় কি? আমি তো আছি, সঙ্গে কইরা নিয়ে যাব। কি বলছেন যে তোমার ভাগ্যে, ওই যে ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্যে যা আছে তাই হবে। রামচন্দ্রও তো বনবাসে গিয়েছিলেন, হরিশ্চন্দ্র উনি ডোমের কাজ করেছিলেন, বেনারসে হরিশ্চন্দ্র ঘাট ডোমের কাজ করেছিলেন। তো তোমার ভাগ্যে যেটা আছে তোমাদের কিচ্ছু থাকবে না, কিন্তু যখন গুরু আবার সহায় হবে তখন সব ফেরত আসবে। আমি বাক্য রহিত হইয়া ঠাকুরের চরণে পড়িয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলাম। ব্রহ্মবাক্য মিথ্যা হবার নয়। কালচক্রে পড়িয়া আমরা ব্যবসা বাণিজ্য, কল কারখানা, জায়গা জমি
সকল হারাইয়া একেবারে দিন দরিদ্র হইয়া গেলাম। দিনান্তে খুদকুড়া খাইয়া পরিবার পরিজন লইয়া কোন ক্রমে দিনাতিপাত করিতাম। সুদীর্ঘ 12 বৎসর আমাদের এই কালচক্র যোগ অতিবাহিত হইয়াছিল। 2 বেলা ঠাকুরকে ভোগ রাগ দেওয়ার মতো ক্ষমতাও আমাদের ছিল না। সেই কালচক্র সমাপনান্তে ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইতে শুরু করিল। তো ঠাকুর কত রকম ভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদের সান্ত্বনা দিয়েছেন, আমাদের বুঝিয়েছেন। এই ঠাকুর ঠিক আছে, অনেক বললাম, অনেক বললাম। আর সবার ভালো লাগলেই আমার আনন্দ। এই ঠাকুরের আলোচনা, ঠাকুরের কথা বললাম।